সবাই কেমন আছো? আমরা আগের ক্লাসে পড়েছি আমাদের বাংলাদেশের যে দৃশ্যশিল্প বা বস্তুগত শিল্প আছে সেটা নিয়ে। আমরা এখন পড়ব সাহিত্য শিল্প নিয়ে। সাহিত্য শিল্পের আমাদের যে গল্প সেটা চলে যায় অনেক অনেক বছর আগে, যখন চর্যাপদ দিয়ে সাহিত্য শুরু হয়, অর্থাৎ বাংলা সাহিত্যের যে প্রথম নিদর্শন পাওয়া যায় সেটা হচ্ছে চর্যাপদ। তোমরা এই কথাটা একটু মনে রাখার চেষ্টা করো, কারণ এই চর্যাপদ যে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন এটা প্রায় অনেক জায়গায় তোমাদেরকে প্রশ্ন করবে। তো এই চর্যাপদ পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারে আবিষ্কার করেন এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর কাল নির্ণয় করেন যে এটা কবে লেখা হয়েছিল, এবং তিনি বলেন যে এটা প্রায় ১৫০০ বছর বা ১৫০০ বছর আগে লেখা, এবং এর রচয়িতার মধ্যে অন্যতম দুজন রচয়িতা হচ্ছেন লুইপা এবং কাহ্নপা। চর্যাপদের পরে আসে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী কি? যেটা হচ্ছে শ্রীকৃষ্ণ এবং রাধার কাহিনী। শ্রীকৃষ্ণ এবং রাধার কাহিনী নিয়ে বিভিন্ন কবিতা এবং গানের মতো লেখা হয়েছিল, এজন্য এদেরকে বৈষ্ণব পদাবলী বলে। এগুলি লিখেছিলেন বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞান দাস, গোবিন্দ দাস প্রমুখ ব্যক্তি। এরপরে সাহিত্য শিল্পে আমাদের যে উপাদানটি রয়েছে সেটি হচ্ছে মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্য লেখা হতো দেশীয় দেবদেবীদেরকে নিয়ে। বিভিন্ন রকম মঙ্গল কাব্য ছিল, যেমন চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল, মনসা মঙ্গল ইত্যাদি। এর মধ্যে ভারতচন্দ্রের অন্নদা মঙ্গলে বাংলার সমাজচিত্র দেখানো হতো। এরপর রয়েছে পুঁথি সাহিত্য। পুঁথি সাহিত্যের কথা আমরা দৃশ্য শিল্প থেকেও জেনেছি। পুঁথি সাহিত্য আমরা পারস্য থেকে প্রাপ্ত যে বিভিন্ন গল্প আছে সেখান থেকে লেখা হয়েছিল। এর মধ্যে ইউসুফ জোলেখা, লাইলি মজনু, জঙ্গনামা ইত্যাদি উল্লেখযোগ্য। পুঁথি সাহিত্যে কী করা হতো তোমরা জানো? বিভিন্ন কয়েকটি ঘর মিলে কারো একজনের উঠোনে বসে পুঁথি সাহিত্য পাঠের আসর বসতো। এই আসরে একজন পুঁথি পাঠ করতো সুর করে, এবং বাকি সবাই সেটা মনোযোগ দিয়ে শুনতো। আলাওল, মহাকবি আলাওলের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ। আলাওল রচিত পদ্মাবতীও একটি এরকম বিখ্যাত পুঁথি। এবং গদ্য সাহিত্য, বাংলায় গল্প লেখা। আমরা যে আজকে গল্প পড়তে এত পছন্দ করি, এই গল্প কিন্তু খুব বেশি দিন আগের না। গল্প লেখার ভিতটা গড়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যখন বাংলায় ইংরেজ শাসন চলছিল তখন। ইংরেজ আমলে এই গদ্য সাহিত্য শুরু হয় এবং ধীরে ধীরে আরও অনেকে গদ্য সাহিত্যকে এগিয়ে নিয়ে যান। এটা ছিল আমাদের সাহিত্য শিল্প। এখন আমরা শিখব সঙ্গীত শিল্প সম্পর্কে। এই যে এখানে যে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, বলো তো এই ছবিটা কার? একতারা হাতে একটা লোক দাঁড়িয়ে আছে। ঠিক বলছো, এটা একজন বাউল, যেটা আমাদের একদমই বাংলাদেশের নিজস্ব একটা সঙ্গীত শিল্পের ধারা, বাউল শিল্প। তো আমরা যে এর আগে সাহিত্য শিল্পের চর্যাপদ এবং বৈষ্ণব পদাবলী সম্পর্কে জানলাম, এরাও কিন্তু সঙ্গীত শিল্পের অংশ। এরপরে রয়েছে কীর্তন গান, যেটা আসলে হিন্দু ধর্মের মানুষরা করে, কিন্তু আগে হিন্দু এবং মুসলিমদের মধ্যে এত সখ্যতা ছিল যে তারা উভয়ই কীর্তন গান লিখত এবং করত। তারপরে বাউল ও ভাটিয়ালি, মুর্শিদি, ভাওয়াইয়া, গম্ভীরা, এরা আসলে আমাদের আঞ্চলিক লোকগান, অর্থাৎ এর পুরো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের গান রয়েছে, যেগুলি মুর্শিদি, ভাওয়াইয়া, গম্ভীরা এরকম তিনটি। এছাড়া পাঁচালি, খেউর, খেমটা, এই গানগুলোর কথা এখন তেমন একটা শোনা যায় না, কিন্তু এগুলি আসলে আধুনিক গান আসার আগে বাংলাদেশের শহরে প্রচলিত ছিল। এবং নিধুবাবু, কালী মির্জা থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত আমাদের আধুনিক গানগুলি প্রচলিত হয়ে এসেছে। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের পরে আমাদের কাজী নজরুল ইসলামের কথা বলতেই হবে। তিনি একা তার ২০ বছরের কর্মময় জীবনে ৬,০০০-এরও বেশি গান লিখেছেন। এটা ছিল আমাদের সঙ্গীত শিল্প। এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলো যে পাঁচালি, খেউর এগুলি কোথায় করা হতো? আমরা বলেছি একটু আগেই, তোমরা একটু পজ করে এটার উত্তরটা দিয়ে ফেলো। ঠিক বলেছো, এটার উত্তর হচ্ছে শহরে। পাঁচালি, খেউর এগুলি অ্যাকচুয়ালি আমাদের শহরের সঙ্গীত শিল্প। এখন আমরা শিখব আমাদের যে বিভিন্ন শিল্প অনুশীলন করার যে প্রতিষ্ঠান আছে সেসব প্রতিষ্ঠান সম্পর্কে। সরকারি ক্ষেত্রে আমাদের বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ শিশু একাডেমি, এই তিনটি প্রতিষ্ঠানে আমাদের সাহিত্য এবং শিল্পের চর্চা হয়। এর মধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ শিশু একাডেমির প্রতি জেলায় একটি করে শাখা আছে। এরপর রয়েছে বুলবুল ললিতকলা একাডেমি, যার অন্য নাম হচ্ছে বাফা, এবং
ছায়ানট। এখানে নাচ, গান, ছবি আঁকা ইত্যাদি, আবৃত্তি ইত্যাদি বিভিন্ন ধরনের শিল্পের প্রশিক্ষণ দেওয়া হয় এবং এগুলির অনুশীলন করা হয়। এরপর রয়েছে উদীচী শিল্পগোষ্ঠী এবং ক্রান্তি। এই দুটো আসলে গণসঙ্গীতের দল। এরা অনেক আগে থেকে, ইনফ্যাক্ট স্বাধীনতারও আগে থেকে গানের প্র্যাকটিস করে আসছে। এরপরে ছোট বাচ্চাদের জন্য, শিশুদের জন্য রয়েছে খেলাঘর এবং কচিকাঁচার আসর। এই প্রতিষ্ঠান দুটি এরা নিয়মিতভাবে যাতে বাচ্চারা আনন্দের সাথে শিল্পচর্চা করতে পারে সেই ব্যবস্থা করে। খেলাঘর এবং কচিকাঁচার আসর হচ্ছে শিশুদের জন্য। তাহলে আমরা আজকের এই পাঠে বাংলাদেশের সাহিত্য শিল্প, সঙ্গীত শিল্প এবং শিল্প অনুশীলন করে এরকম বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জানলাম।